মহুয়া, জানো তো আমি যে টোপটা সাজিয়েছি আমার মনে হয় না আমি কাজে লাগাতে পারবো বলে। আমার মনে হয় কোনো লাভ হবে না, জানো তো। মহুয়া, এই রাতটাই আমার শেষ রাতে এই বাড়িতে। আমি কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু প্রমাণ করতে পারবো না, আমি বুঝতে পারছি। আরে দূর, তুমি কি বলছো বলো তো? তুমি যদি সবটা প্রমাণ করতে না পারো তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, এটা হয় নাকি? কি করবো আমি? মহুয়া, আমি নিজের কাছে একটা কমিটমেন্ট করেছি, আর সেই কমিটমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারছো না, এই বাড়িতে কেউ একটা আছে যে চায় না আমি এই বাড়িতে থাকি। এতগুলো কাণ্ড সে ঘটিয়েছে আমি যাতে না থাকতে পারি এই বাড়িতে। তারপরে তোমার মনে হয় সেটা জেনেও আমি এই বাড়িতে পড়ে থাকবো? তুমি এত দুশ্চিন্তা করো না, আমার বিশ্বাস সবটা প্রমাণ হবে। তুমি যেভাবে চাইছো ঠিক সেভাবেই হবে। আচ্ছা, ভালো কথা, তোমায় যেটা বলেছিলাম তোমার মনে আছে তো? আমি ঘড়ি দেখে ফোন নিয়ে রেডি আছি, সবটা আমি সঠিক সময় করব। কিন্তু অনামিকা, আমাকে একটু টুনকে ঘুম পাড়িয়ে দিয়ে আসতে হবে। তুমি প্লিজ এত দুশ্চিন্তা করো না, আমি আসছি। প্রত্যেকটা স্টেপ খুব সাবধানে ফেলতে হবে, প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টেপ গুরুত্বপূর্ণ, প্রতিটা স্টেপ সাবধানে ফেলতে হবে। সরি, দেখতে পাইনি। এরকম অস্থির হয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে তোমার, আমাকে বলা যায়? সরি, আমি ভুলে গেছিলাম। আমার তো তোমাকে প্রশ্ন করার কোনো অধিকারই নেই। যদি কিছু হয়েও থাকে আর যাকেই বলো, আমাকে তো বলবে না। বলবো, আপনার সঙ্গে আমার কথা আছে। ঠিক কথা নয়, আপনাকে একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? কি হয়েছে বলো তো তোমার? ম্যাডাম, আপনি ডিনার করতে গেলেন না? আপনার খাবারটা কি কাউকে এ ঘরে এনে দিতে বলবো? না, আমার খিদে নেই। সুলেখা আন্টি, সবাইকে বলে দিও কেউ যেন আমায় বিরক্ত না করে। আমি খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়বো। সুলেখা আন্টি, যাওয়ার সময় একটু দরজাটা বন্ধ করে দিয়েছে তো। যত সব ফালতু জিনিস। কি ব্যাপার বলো তো, তোমরা তো কিছুই বলছো না। তোমরা দুজন আর দাদা কাল তো গেলে মিস্টার পালের বাড়ি, ওনার মার্ডার সম্বন্ধে কিছু জানতে পারলে? দেখো, আমরা তো পালের বাড়িতে গিয়েছিলাম। ওর ওয়াইফ যে নতুন কিছু বলেছে তা নয়, তবে একটা ইনফরমেশন পাওয়া গেছে মিনিস্টার। ওই বিক্রমের এনগেজমেন্টের দিন ইউডি লেখা আংটিটা দেখে পাল খুব ভয় পেয়ে গেছিল। কিন্তু ওটা দেখে উনি ভয় পেয়েছিলেন কেন? পাল বলেছিল ওই আংটিটা নাকি 12 বছর ধরে পালের কাছেই ছিল। ভয় পাচ্ছিস কেন? আংটিটা আমার কাছে 12 বছর ধরে ছিল। তারপর এনগেজমেন্টের দিন ওই আংটিটা এখানে দেখে ও খুব ঘাবড়ে গেছিল।
তারপর এখান থেকে ওর বাড়িতে যায়, তন্ন তন্ন করে আংটিটা খোঁজে, কিন্তু কিছুতেই আংটিটা খুঁজে পায় না। আর সেখান থেকেই সবটা শুরু হয়। ও আমাকে বলেছিল ওর ওপর কেউ নজর রাখছে, ওকে মেরে ফেলতে চায়। আর শেষ পর্যন্ত তাই হলো। এর থেকে বেশি আমারও কিন্তু জানা নেই। বেশ, শোনো, নতুন করে ইনফরমেশন যদি পাও আমাদের জানাতে দেরি করো না। না না, ডেফিনেটলি। যাই হোক, আজ আমি চলি। সাবধানে যেও। সুপ্রিয়া, কি নিয়ে ভাবছো? আংটিটা নিয়ে? ভেবো না, এত ভেবো না। বেশি চিন্তা করলে তুমি অসুস্থ হয়ে পড়বে। দেখো, সত্যিটা কি সেটা ঠিক জানা যাবে। সেটা হলেই ভালো হয়। তবে একটা ব্যাপার এখন যেটা ভালো সেটা হচ্ছে যে বাড়িতে আর কোথাও কোনো অশান্তি নেই, মানে বাড়ির চতুর্দিক বেশ শান্ত হয়ে আছে। সত্যি কথা বলতে কি, এর থেকে বেশি আমি এখন আর কিচ্ছু চাই না, জানো তো। কি রাত 12টায়? আমারও তো তাই লেখা। গার্ডেনে ডেকেছে, কিন্তু কেন? বারোটা 5 বেজে গেছে মহুয়া। অনামিকা, আমার কি মনে হচ্ছে বলো তো, কেউ আসবে না। কি হবে এবার? কি আর হবে? সবকিছু নিয়ে কালকে, সবকিছু গুটিয়ে নিয়ে কালকে আমাকে এখান থেকে চলে যেতে হবে। আর কিছু, আর কি হওয়ার আছে বলো তো? আমি কিচ্ছু প্রমাণ করতে পারলাম না। আমার লজ্জা লাগছে মহুয়া। 12:10। চলো চলো, আর অপেক্ষা করে লাভ নেই। কিসের জন্য অপেক্ষা করছি আমরা? আরে বাবা, শুধু আমরা তো না, বাকি সবাই জড়িত এখানে। চলো মহুয়া, চলো চলো চলো। কি আসছে? তুমি যাও, তুমি যাও, তুমি যাও। বিথিদি, খেলার একটা শেষ আছে জানো তো। রেফারি ঠিক শেষে গিয়ে সিটিটা বাজে। এখন সবটা সবাই জেনে গেছে, আর কিছু লুকিয়ে লাভ নেই। সবটা এখন সবার কাছে দিনের আলোর মতো পরিষ্কার। হোয়াট ইজ দিস অনামিকা? হোয়াট ইজ দিস? আমি না রাত্রিবেলা একটুখানি হাওয়া খেতে এসেছিলাম। তাই নাকি? চিঠি পেয়ে আসনি? কোন চিঠি? আমি কোনো চিঠির কথা জানি না। বুঝতে পারছো না কোন চিঠি? আসলে কি বলতো, তুমি না অনেক কিছু লুকোনোর চেষ্টা করছো, কিন্তু লুকিয়ে আর লাভ নেই। সবাই সবটা জেনে গেছে, সবার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে, সবটা প্রমাণ হয়ে গেছে। বিথিদি, তুমি যে দিনের পর দিন আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছো সেটা সবাই জেনে গেছে। এবং একটা জিনিস জানো তো, যে আমাকে ভয় দেখিয়েছে
তাকে একটা চিঠি পাঠানো হয়েছিল। সেই চিঠি পেয়ে কিন্তু তার এখানে আসার কথা। হয়ে গেছে, ফিনিশ। তুমি হ্যাপি তো? তুমি একটা লক্ষ্য নিয়েছিলে, সেই লক্ষ্য ভেদ করতে পেরেছো, তুমি তো হ্যাপি। এরপরে নিশ্চয়ই কালকে সকালবেলা তুমি সবাইকে গিয়ে জানাবে যে আজকে এরকম একটা মহান কাজ তুমি করেছো। কিন্তু মজার ব্যাপার কি জানো তো, তোমার এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না, সবাই তোমাকে পাগল ভাববে। তোকে নিজের চোখের সামনে এই মাঠে দাঁড়িয়ে থাকতে দেখছি বিথি। এটা আমি কি করে অবিশ্বাস করি বলতো? মহুয়া, তোমরা সবাই এখানে? বাড়ির কাণ্ড কারবারগুলো যে ঘটাচ্ছে তাকে ধরার জন্য বাগানে ফাঁদ পাতা হয়েছে, এইটা বলে মহুয়া আমাদের সবাইকে মেসেজ করেছিল। ভাগ্যিস ওর কথা শুনে আমরা সবাই এখানে এসেছিলাম তাকে দেখতে, যে সে কে। কিন্তু তুমি যে সেই ফাঁদে ধরা পড়বে এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। আমাদের আপনজন এত বড় বিশ্বাসঘাতক? আমার কথাটা না তোমরা সবাই মিলে একবার শোনো। হ্যাঁ শুনবো, তো সব কথা শুনবো। চল চল মা, চল। মা দাঁড়াও, মা আমার কথাটা শোনো। মা, মা ছাড়ো, আমার লাগছে। মা ছাড়ো। তোমরা এই মেয়েটার কথা শুনে আমাকে অবিশ্বাস করছো। কি প্রমাণ আছে ওর কাছে? আমি কিচ্ছু প্রমাণ করতে চাই না, কিচ্ছু না। আমি শুধু এইটা জানতে চাই তোমার কাছ থেকে যে তুমি আমাকে কেন সহ্য করতে পারো না। কি দোষ করেছি বলো না? কি অন্যায় করেছি যার জন্য তুমি এরকম করেছো, দিনের পর দিন আমাকে ভয় দেখিয়েছো? নাটক করছো তুমি। কি নাটক হচ্ছে এইসব? এটাও নাটক? এই চিঠিটার কথাই বোধহয় মিস্টার রয় চৌধুরী আমাকে ফোন করে বলেছিলেন। আজ অনামিকার নামে একটা চিঠি এসেছে। আমি জানি না এটা কি। এটা নিশ্চয়ই জানো। এটা তো নিজে হাতে তুমি আমাকে লিখে দিয়েছিলে, এই ঠিকানাটা। এই দুটো হাতের লেখা যে একটা মানুষের, সেটা এখানে যে কেউ বলতে পারবে। মিস্টার দস্তিদার, এই দেখুন। কেন বিথিদি, কেন তুমি দিনের পর দিন আমাকে ভয় দেখিয়েছিলে? কেন এই বিয়েটা আটকানোর চেষ্টা করেছিলে বলো? এসব কি বিথি? এসব মিথ্যে কথা। এটাও কি তবে মিথ্যে? এটা তো তোমার খাটের তলায় যে কঙ্কাল রাখা, তার পায়ের অংশ। এটা তোমার নিজে থেকে গায়ে হলুদের তত্ত্বে যায়নি। তুমি আমার ঘরে ঢুকেছিলে। তোমার এত বড় সাহস! হ্যাঁ, আমি ঢুকতে বাধ্য হয়েছিলাম, কারণ তুমি যা সিচুয়েশন তৈরি করেছিলে তাতে আমি নিজেকে নিজে প্রশ্ন করতে শুরু করেছিলাম, নিজেকে পাগল বলে মনে হচ্ছিল। ওই যে সঙ্গীতের দিন একটা কাগজে পাথর মুড়িয়ে তুমি জানলা দিয়ে ফেলেছিলে, যেটাতে লেখা ছিল পালিয়ে যাও। সেই লেখাটা যখন সবার সামনে নিয়ে এলাম তখন সাদা পাতা ছিল, সবটা মুছে গেছিল। তার কারণ সেটা ভ্যানিশিং ইঙ্ক দিয়ে লেখা ছিল।
পাথরে মুড়িয়ে এই কাগজটা আমার জানলা দিয়ে কেউ ফেলেছে। এতে তো কিচ্ছু লেখা নেই। তখন তুমিও প্রশ্ন তুলেছিলে সবার মতো যে আমি ভুল দেখেছি, আমার ভুল হচ্ছে, মনের ভুল। কিন্তু আসল সত্যিটা সেটা তো তুমি জানতে, কারণ ওই ভ্যানিশিং ইঙ্কটা তুমি টুনকে দিয়েছিলে। এরপরেও তুমি বলবে সবটা মিথ্যে। বিথি, শেষ পর্যন্ত তুমি এই সমস্ত জঘন্য কাজ করলে? এই তোর তোর লজ্জা করলো না? এই সব কাজগুলো তোর লজ্জা করলো না এগুলো করতে? কিরে, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল, কেন এটা করলি? কেন? পিতে এগুলো সব সব ক্রাইম আর ক্রিমিনালের মতো কাজগুলো কে করেছে না? আমার মেয়ে। ছি ছি, তুই যে কাজগুলো করলি না, তোর জন্য সবার সামনে আমাদের মাথা হিট হয়ে যাচ্ছে। কাজটা করার আগে একবারও ভাবলি না তুই? আমার তোর মুখের দিকে চাইতে লজ্জা করছে, ইচ্ছে করছে না। ভাগ্যিস আমরা এগুলো সব নিজের চোখে দেখলাম, নাহলে তো বিশ্বাসই হতো না যে আমাদের বিথি এই কাজগুলো করতে পারে। কেন এরকম করলে দিদি ভাই? মহুয়া, তুই ওকে কি বলছিস? তুই আমার প্রশ্নের উত্তর দে। তুই এটা করতে পারলি? বাড়ির লোক দিনের পর দিন ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় দিন কাটিয়েছে, এইসব জেনেও তুই দিনের পর দিন এগুলো? ছি ছি বিথি। আমার কথাটা তুই একবার শোন ভিক। আমি যা করেছি আমার ফ্যামিলির জন্য করেছি। ফ্যামিলি? আর কোনোদিনও তুই আমাদের পরিবারের নাম মুখেও আনবি না। কার ভালোর জন্য, কার ভালোর জন্য তুই এই ষড়যন্ত্রগুলো করলি? কার? বিথি, আমি শুধু একবার জানতে চাই, কিসের জন্য, কিসের জন্য তুমি এসব করলে? তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য। তুমি বাধ্য করেছ আমাকে এই কাজটা করতে। কি কি বললে? আজকে যদি তুমি ভিকের বিয়ে নিয়ে জোর জবরদস্তি না করতে, তাহলে আমাকে ওই কাজগুলো করতে হতো না মণিমা। ভিক কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিয়েটা করতে রাজি হয়েছে সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি ওর বোন। মনে পড়ছে জোর করে আমাকে বিয়ে দিয়েছিলে তুমি? সেই জোর করে দেওয়া বিয়ের আগুনে আমি প্রত্যেক দিন জ্বলে পুড়ে মরছি। কি লাভ হলো মণিমা? কেন করলে এগুলো? যেই আগুনে আমি জ্বলে পুড়ে মরছি, সেই একই আগুনে তুমি ভিককেও ঠেলে দিলে। আর সেটা দেখে আমি হাঁ করে দাঁড়িয়ে থাকবো? আমি কিচ্ছু করব না, চুপ করে থাকবো না। না, একই জিনিস এই বাড়িতে বারবার হতে পারে না। আমি হতে দেব না। বিথিদি, তুমি তো আমাকে একবার বলতে পারতে। কি করতে বলো? সরে আসতে বিয়ে থেকে। এত বাধা, এত বিপদ এসেছে, তাও তো সরতে পারোনি? পারতে না। আজকে আমি সবার সামনে দাঁড়িয়ে বলছি, এই বিয়েটা হোক, এটা আমি কোনোদিন চাইনি। আমি জানতাম এই বিয়েটা হলে এদের দুজনের মধ্যে কেউ সুখী হতে পারে না। একটা বিয়ে কখনো একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে থাকতে পারে না। একটা সুন্দর সম্পর্কের সব থেকে বেশি যেটা প্রয়োজন, ভালোবাসা। বুকে হাত রেখে বল ভিক, সারাটা জীবন এই সম্পর্ক বয়ে নিয়ে যেতে পারবি? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস? ছেড়ে দাও, ও আমার মেয়ে, অন্যায় করে গলাবাজি করছে। শান্ত হও মা, প্লিজ প্লিজ মা। বিথিদি যা করেছে নিজের দাদার জন্য করেছে। আমি বিথিদির জায়গায় থাকলে আমি জানি না এতদূর যেতে পারতাম কিনা, কিন্তু আমি শুধু সত্যিটা জানতে চেয়েছি। বিথিদি শাস্তি পাক সেটা তো চাইনি। না, ও যা করেছে তার জন্য শাস্তি প্রাপ্য। এই, আর এক মুহূর্ত তোকে আমি এই বাড়িতে দেখতে চাই না। এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে তুই এখান থেকে বেরিয়ে যাবি, যা। বিথি যদি অন্যায় করেও থাকে সেটা আমরা বুঝে নেব, কিন্তু এভাবে ওকে এই বাড়ি থেকে তোমরা বের করে দিতে পারো না। এটা বিথিরও বাড়ি। বিথিদি কোথাও যাবে না।
বিথি দিয়ে এই বাড়িতেই থাকবে। তোমার সাথে বিধি যা করেছে তার আমি তো বাইরের মেয়ে, আমার আর মিস্টার দস্তিদারের মধ্যে কাউকে যদি বাঁচতে হয় বিথিদি নিজের দাদাকেই বাঁচবে, এটাই তো স্বাভাবিক। না অনামিকা, স্বাভাবিক নয়। বিথি তো শুধু এই ঘটনা ঘটায়নি, আরো অনেক ঘটনা অনেক দিন আগে থেকে ঘটাতে শুরু করেছে। সেই ঘুঙুর পাঠানো থেকে শুরু, তারপর দেওয়ালে আমাদের ছবিতে আগুন লাগানো, তারপর সেই যে তোমার আসার সময় সেই পায়ের ছাপের ঘটনা, ভাত কাপড়ের সময় ওই ভাতে ছাই মেশানো, ফুলসজ্জার ঘর তছনছ করা, সব একটার পর একটা ঘটনা। সব কেউ দাদার জন্য করেছে তুমি বলতে চাও অনামিকা? আমি এগুলো কিছু করিনি। আমি শুধু ভিকের বিয়ে আটকানোর চেষ্টা করেছি। আমি ওই চিঠি পাঠিয়েছি, ফোন করিয়েছি, আমি ওই মেহেন্দির মেয়েটাকে দিয়ে হাতে পালিয়ে যাও লিখিয়েছি এবং তত্ত্বে হার পাঠিয়েছি। আর সবার শেষে আমি মেহেন্দির মেয়েটাকে দিয়ে অনামিকাকে একবার সাবধান করিয়েছি। আমার তো আর কাউকে নিয়ে মাথা ব্যথা ছিল না। আমি শুধু আমার ভিকের জন্য কাঁদছিলাম। আমি ওকে বাঁচানোর জন্য এগুলো করেছি, আর বাকি কিচ্ছু আমি করিনি। তাহলে বাকি যা যা হয়েছে সেগুলো তাহলে কে করেছে? এটা আবার কোন রহস্য?